আসসালামু আলাইকুম। জুলাই আগস্ট বিপ্লবের পর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন, তারপর থেকে এই তিনজন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে কোনোভাবেই তারা কেন জানি পছন্দ করছেন না এবং সহ্য করতে পারছেন না। কোনো না কোনোভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে তারা বিতর্কিত করার চেষ্টা করেন। সাথে সাথে জুলাই আগস্ট বিপ্লবের যে ছাত্র নেতারা ছিলেন তাদের অনেক ভুল ভ্রান্তি আছে, সেই বিষয়টি নিয়ে আমরা সমালোচনা করব। কিন্তু তারা কোনোভাবেই কেন জানি এই ছাত্র নেতাদেরকে সহ্য করতে পারছে না। অন্যদিকে যাদের বিরুদ্ধে বিভিন্ন সময় আঙ্গুল উঠছে নানা বিতর্কের কারণে, সে তাদের পক্ষেই তারা সবসময় আগ বাড়িয়ে গিয়ে পক্ষ অবলম্বন করেন। রীতিমতো ভারতের প্রধানমন্ত্রী নাকি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাক সংযমের পরামর্শ দিয়েছেন, ধমক দিয়েছে। আবার শুনি, রীতিমতো ভারতের প্রধানমন্ত্রী নাকি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাক সংযমের পরামর্শ দিয়েছেন, ধমক দিয়েছে। ধমক দিয়েছে, কথাটা মার্ক করেন। নরেন্দ্র মোদী সাহেব আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস স্যারকে ধমক দিয়েছেন। এই শব্দটা বলল এই যে মঞ্জুরুল আলম পান্না, এই পান্নারে গতকাল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। কুকুরের লেজ কখনো সোজা হয় না। বাংলাদেশে ডক্টর ইউনূসের কর্মকাণ্ড সমালোচনা করার কি যোগ্যতা রাখে সাংবাদিক পান্না, গোলাম মাওলা রনি এবং মাসুদ কামাল? তারা যেভাবে ডক্টর ইউনূসের সমালোচনা করতেছে প্রত্যেকটা কাজে বাংলাদেশে থেকে, সেটা সত্য হোক অথবা মিথ্যা হোক, এবার উড়াধুরা অ্যাকশনে যাচ্ছে সাংবাদিক পান্না, মাসুদ কামাল এবং গোলাম মাওলা রনির বিরুদ্ধে। গুরুত্বপূর্ণ তথ্য আছে, তাদের অবস্থা কতটা লাজুক হতে যাচ্ছে, তারা গ্রেপ্তারও হতে পারেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম। জুলাই আগস্ট বিপ্লবের পর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন, তারপর থেকে এই তিনজন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে কোনোভাবেই তারা কেন জানি পছন্দ করছেন না এবং সহ্য করতে পারছেন না। কোনো না কোনোভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে তারা বিতর্কিত করার চেষ্টা করেন। সাথে সাথে জুলাই আগস্ট বিপ্লবের যে ছাত্র নেতারা ছিলেন তাদের অনেক ভুল ভ্রান্তি আছে, সেই বিষয়টি নিয়ে আমরা সমালোচনা করব। কিন্তু তারা কোনোভাবেই কেন জানি এই ছাত্র নেতাদেরকে সহ্য করতে পারছে না। অন্যদিকে যাদের বিরুদ্ধে বিভিন্ন সময় আঙ্গুল উঠছে নানা বিতর্কের কারণে, সে তাদের পক্ষেই তারা সবসময় আগ বাড়িয়ে গিয়ে পক্ষ অবলম্বন করেন। প্রথমে আমি বলতে চাই ইটিভির সাংবাদিক পান্নাকে নিয়ে। পান্না গতকালকে একটি ভিডিও উপস্থাপন করেছেন। সেই ভিডিওতে তিনি বলেছেন যে ইউনূস কেন যুদ্ধের কথা উল্লেখ করে, তাই পান্নার নানা সন্দেহের সৃষ্টি হয়। চলুন একটু ভিডিওটা দেখে আসি। আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে ইদানিং তার বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন ভাষণে বারবার যুদ্ধের কথা উচ্চারণ করছেন। আমাদের সন্দেহ যাচ্ছে, নানান ধরনের প্রশ্ন জাগে, তিনি কেন তার বক্তব্যে, তার ভাষণে বারবার যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিবেন? ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই পান্না সারাক্ষণ সন্দেহের চোখে রাখেন। অন্যদিকে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের পক্ষে সারাক্ষণ তিনি সাফাই গেতে শুরু করেন। একটিমাত্র প্রতিষ্ঠান আছে বাংলাদেশ সেনাবাহিনী, যেই প্রতিষ্ঠানটি বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ছাড়া আর বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান নেই। সরকার বা অন্য কেউর কোনো দায়িত্ব বা কোনো কিছুই যায় আসে না পান্নার কাছে। এবং ছাত্র নেতারা যে জুলাই আগস্ট বিপ্লবে জীবন দিয়ে এই আন্দোলনটিকে সফল করে বাংলাদেশটিকে আবার স্বাধীন করলো, সে ছাত্র নেতাদেরকে আসলে কোনো কিছু যায় আসে না পান্নার কাছে। পান্নার কাছে শুধু একটি মাত্র বিষয়, তাড়াতাড়ি নির্বাচন দাও এবং দেশপ্রেমিক সেনাবাহিনী এবং ওয়াকারুজ্জামান মানুষের জন্য যা করছে এটাই খুব ভালো কাজ করছে। আর ডক্টর মোহাম্মদ যা করছে এগুলো সবই খারাপ জিনিস, নিন্দনীয়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আর তিনি রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান না, এটা হচ্ছে তার মনন। তারপরে তিনি বলছেন যুদ্ধের ইঙ্গিত দিচ্ছেন, ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার কথা বলছেন স্পষ্টভাবে। কেন তিনি তাদেরকে সতর্ক করে দিচ্ছেন না? কেন তিনি উদুর পিণ্ডি বুদুর ঘরে চাপানোর চেষ্টা করছেন? যা ঘটছে সবকিছু আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এখন যত অপকর্ম হচ্ছে বাংলাদেশে, যত আন্দোলন সংগ্রাম হচ্ছে, আওয়ামী দোসররা যত মিথ্যাচার করছেন, সব ভালো জিনিস হচ্ছে, এই জিনিসগুলো শুধুমাত্র আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। আর আকাম কুকাম কারা করছেন? আমাদের মতো যারা বিগত 10 বছর 12 বছর যাবত এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি, বিদেশে পালিয়ে থেকেছি, তারা এখন সবচেয়ে বড় সমস্যা। যাই হোক, অন্য কথায় আসি। এখন মাসুদ কামাল ভাই, এই মাসুদ কামাল ভাই শেখ হাসিনার ক্ষমতার সময়কালীন কোথায় ছিলেন?
অনেকে বলবেন বা তার যারা পছন্দ করেন তারা বলবেন মাসুদ কামাল ভাই তো অনেক কিছু করেছে। দেখুন, আমি মাসুদ কামাল ভাই কখন কোথায় থেকে শুরু করেছে সবকিছু আমি জানি। মোস্তফা কামাল ভাইয়ের ইউটিউব চ্যানেলে প্রায় আসতো, মাঝে মাঝে কথা বলতো। তারপরে যখন তিনি চাকরিচ্যুত হলেন, তারপর থেকে তিনি একটা ইউটিউব চ্যানেল করলেন কথা নামে। সেই ইউটিউব চ্যানেলে কিছু কিছু কথা বলতেন, কিন্তু সরাসরি একদম কঠিনভাবে কখনোই আওয়ামী লীগের বিরুদ্ধাচার তিনি করেননি। কারণ বাংলাদেশে থেকে একটা মাত্র লোক সবচাইতে কঠিনভাবে কথা বলেছেন, সেটা হচ্ছে ডক্টর জাহিদ ভাই। তিনি এখনও ডক্টর ইউনূসের সমালোচনা করেন, পক্ষে কথা বলেন। তিনি মানে সব দিকেই আছেন জাহিদ ভাই, তার উপস্থাপনা ভালোই লাগে, যাই হোক। কিন্তু এখন এই মাসুদ কামাল ভাই নিয়ে কথা বলি। তিনি একটি ভিডিওতে বলছেন যে এই ডক্টর ইউনূস সরকার তার পছন্দের মতো লোক সরকারে বসাইছে। ডক্টর ইউনূস বিপ্লবের চেতনা পছন্দ করে কিনা তার সন্দেহ আছে। এটা হলো ডক্টর ইউনূসের সরকার। ডক্টর ইউনূসের যার যার পছন্দ হয়েছে ওই লোকগুলাই না সে সরকার বানাইছে, আর কিছু না। ডক্টর ইউনূসের বিপ্লবের চেতনা ধারণ করে কিনা আমার সন্দেহ আছে। এই ডক্টর ইউনূস বিপ্লবের চেতনা পছন্দ করে কিনা তার সন্দেহ আছে। তাহলে আপনি বিপ্লবের চেতনা ধারণ করেন কিনা? আপনার কাছেও তো এই প্রশ্নটা বলা যায় যে ভাই আপনিও কি বিপ্লবের চেতনা পছন্দ করেন? যদি বিপ্লবের চেতনা পছন্দ করতেন তাহলে যে ছাত্ররা একটা দল গঠন করেছে এনসিপি, তাদেরকে এত কঠিনভাবে এত কড়াভাবে আপনি কেন কথা বলেন? তাদের যদি ভুল ভ্রান্তি থাকে সেটি সমালোচনা করেন, কিন্তু আপনি তো দুচক্ষু তাদেরকে দেখতে পারেন না কেন রে ভাই? আমিও তো বিএনপি করি, তাতে কি হয়েছে? ছাত্রদের দেখা যাবে না? তারা একটা বিপ্লব করছে, তাদের তো সেই জায়গায় অনেক কন্ট্রিবিউশন আছে, তা আপনারা তাদেরকে দেখেনি না। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আপনার যত চুলকানি, সারাক্ষণ আপনি সে চুলকাচ্ছেন, কিন্তু আপনিও ঠিক একই মতো সেই পান্নার মতো, মানে সেনাপ্রধান ভালো, সেনাপ্রধান সব কিছুর ঊর্ধ্বে, দেশপ্রেমিক সেনাবাহিনীর বিপক্ষে কোনো কথা বলা যাবে না। তাহলে বিগত 16 বছর শেখ হাসিনার অপকর্মের বিরুদ্ধে আপনারা কয়টা কথা বলেছেন? পান্নাকে তো আমি দেখি নাই। তারপরে আসি হচ্ছে আমাদের জিল্লুর রহমান, জিল্লুর ভাই তৃতীয় মাত্রায় অত্যন্ত ফেমাস। আমি অন্তত পক্ষে ছাত্র জীবন থেকে জিল্লুর রহমানের এই তৃতীয় মাত্রা দেখে বড় হয়েছি, ধরা যায় এক প্রকার। জিল্লুর রহমান ভাই গত 16 বছরে শেখ হাসিনার বিরুদ্ধে কঠিনভাবে কয়টা কথা বলেছেন, কোন জায়গায় বলেছেন আমার একটু দেখাইতে বলেন ভাই। এখন এই জিল্লুর রহমান ভাই কি বলছেন যে কিছু অর্বাচীন আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছে। একটা কালিমা লিপ্ত নির্বাচন নিয়ে জিতে বিএনপি ক্ষমতায় যেতে চায় না। আওয়ামী লীগকে বরং খানিকটা সুযোগ করে দেয়া, স্পেস করে দিচ্ছে এইসব অর্বাচীনরা, যারা কথায় কথায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, ফাঁসি দিতে হবে, এটা করতে হবে, আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া যাবে না, এইসব কথা বলে আসলে আওয়ামী লীগের প্রতি এক ধরনের সহানুভূতি তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। এই অর্বাচীন কাদেরকে বলছেন? আমাদেরকে বলছেন। অর্বাচীন কাদেরকে বলছেন? পিনাকিকে বলছেন, ইলিয়াসকে বলছেন, কনককে বলছেন। ভাই আপনাদের একটা কথা বলি, এই জিল্লুর রহমানের তৃতীয় মাত্রা সর্বসাফল্যে 5,000, 10,000 থেকে 20,000 লোক দেখতো, মানে ইউটিউব চ্যানেলে আর কি অন্তত পক্ষে, আর হয়তো টিভি চ্যানেলে আরো 50,000 দেখতো। কিন্তু গত 16 বছর, অন্তত পক্ষে গত 10 বছর বাংলাদেশের বিরোধী দলগুলো এই ইলিয়াস, পিনাকি, কনক আমাদের ভিডিও দেখে তারা বেঁচে ছিল। অন্তত পক্ষে আমরা তাদের আশা ভরসা দিয়েছি। এখন আমরা সবাই অর্বাচীন হয়ে যাচ্ছি, আমরা সবাই খারাপ হয়ে যাচ্ছি। যখন এই পিনাকি, এই ইলিয়াস, এই কনক আমরা শেখ হাসিনার বিপক্ষে কথা বলেছি, শেখ হাসিনার বিভিন্ন নেতার অপকর্মগুলো সামনে ধরে তুলেছি জনগণের সামনে, তখন আপনাদের কাছে ভালো লেগেছে, জাতির কাছে ভালো লেগেছে। এখন যখন কিছু মানুষের অপকর্ম সামনে নিয়ে আসা হচ্ছে, তখন আপনাদের আর সহ্য হচ্ছে না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার তো আমাদের বিপক্ষে কথা বলছে না, কথা বলছে আওয়ামী লীগের বিপক্ষে, বা যারা আকাম কুকাম করছে তাদের বিপক্ষে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যারা গুজব ছড়ায় বা যারা কথা বলে, তারা কি কথা বলে, কি তথ্যটা দেয়, সেটা বিবেচনা করতে বলছেন। এখন আপনারা সেটাতে রাজি না, আপনারা সরাসরি আমরাই এখন হচ্ছে সবচেয়ে বেশি অর্বাচীন হয়ে গেছি। দেখুন ভাই জিল্লুর রহমান, আপনি শেখ হাসিনার সরকারের আমল হয়তো আন্ডারগ্রাউন্ডে অনেক বড় মাপের কাজ করেছেন, আমেরিকান এম্বাসিতে আপনি বড় প্রভাব বিস্তার করেছেন, আপনি আমেরিকাকে মোটামুটি একটা ভালো অবস্থানে নিয়ে গেছেন শেখ হাসিনার বিপক্ষে। কিন্তু আমেরিকার সরকার কি এমন উদ্ধার করে দিছে শেখ হাসিনার বিপক্ষে? 14 নির্বাচন তো শেখ হাসিনা করছে, আটকাইতে পারছে আমেরিকা? আটকাইতে পারে নাই।
18 নির্বাচনও তো করছে, আটকাইতে পারছে আমেরিকা? পারে নাই। এবং 24 নির্বাচনও তো করছে, আমেরিকা পারছে আটকাইতে? আপনি তো বড় কূটনৈতিক এবং মোটামুটি বাংলাদেশের যতগুলো এম্বাসি আছে সবগুলো এম্বাসির সাথে আপনার ভালো সম্পর্ক, এবং আপনি সেই জায়গায় একটা ডিলিংস করেন। এই ছাত্র জনতা যদি রাজপথে নেমে না আসতো তাহলে আপনার ওই এম্বাসি তারা আরো 20 বছর এই গুচুর গুচুর করতো, তলে তলে কিচ্ছু করতে পারতো না। আপনার এই সেনাবাহিনী শেখ হাসিনার দাসত্বই করতো, রিভল্ট করতো না। জিয়াউর রহমান যেমন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রিভল্ট করে জনগণের কাতারে গিয়ে দাঁড়িয়েছে, এই ওয়াকারুজ্জামান সহ এই আর্মি মেজররা রিভল্ট করতো না শেখ হাসিনার বিপক্ষে, শেখ হাসিনার উচ্ছিষ্ট ভোগ করে খেতেন। আর আপনিও এই তৃতীয় মাত্রায় বসে বসে এই টুনুর টুনুর করে এই পান্না আপনি অথবা এই সুদকামাল আপনারা এই টুনুর টুনুর করে কথা বলতেন, আপনারা ভালো কিছু করতে পারতেন না। আপনারা ওই টুনুর টুনুর কথাবার্তা বলতেন, শেখ হাসিনার বিপক্ষে একটু খোসা দিতেন, আর কিছু না। এই ইলিয়াস, এই কনক, এই নাজমুল হাসান বাবু, ঠিক আছে, এই আমরাই যেভাবে চালিয়ে যাচ্ছিলাম সেভাবে চালিয়ে যেতাম। দেখেন অন্ততপক্ষে আমার ইউটিউব চ্যানেল, বড় চ্যানেল না আমার ইউটিউব চ্যানেল, কত বছর যাবত আমি কথা বলি ইউটিউব চ্যানেলে, দেখেন একটু বিবেচনা করেন। অনেকেই দেখে নাই কিন্তু কথা তো বলে গিয়েছি রে ভাই, বাংলাদেশে যেতে পারি না, ডিজিএফ এর ব্ল্যাক লিস্টেডে ছিলাম। এখন আপনারা শুধুমাত্র আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সব দোষ, ডক্টর মোহাম্মদ ইউনূস তুমি রাষ্ট্র ক্ষমতা ছাইরা পান্না, মাসুদ কামাল আর জিল্লুর রহমানের কাঁধে ক্ষমতাটা দিয়ে চলে যাক, তারা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন কইরা জামাত ইসলামের কাঁধে দিয়ে দেখ অথবা কদিন পরে বিএনপির কাঁধে দিয়ে দেখ। আরে ভাই আমিও তো চাই নির্বাচন, সবাই চাই নির্বাচন হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সেই সময় রাষ্ট্র ক্ষমতা না ধরতেন আঁকড়ে আইসা, কে রাষ্ট্র ক্ষমতায় আসতেন দেখান তো? ভারতীয় কোনো দালাল এসে রাষ্ট্র ক্ষমতায় বসতো। সুতরাং বিবেচনা করেন একটু। শুধুমাত্র বিরোধিতার খাতিরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করা, আর ওই বিএনপির একটা স্লোগান আছে নির্বাচন, এই সমস্ত কথাবার্তা না বলে একটু স্ট্রেট ফরওয়ার্ড দেখেন। ইউনূস তো বারবার বলছে নভেম্বর ডিসেম্বর অথবা মে জুনে নির্বাচন হবে, এই সময় পর্যন্ত ওয়েট করেন, তারপরে যদি ইউনূস সরকার নির্বাচন না দেয় আমরাও কথা বলবো। বলার তো সময় শেষ হয়ে যায় নাই। আমরা সবচাইতে বেশি কথা বলেছি সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে। পিনাকি বলেছে, ইলিয়াস বলেছে। আপনারা বাংলাদেশে থেকে এদিক সেদিক করে আপনাদের চাকরি বাঁচিয়ে সংসার বাঁচিয়ে চলেছেন। সুতরাং একটু ধৈর্য ধরেন। আপনারা যেভাবে শুরু করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আর সেনা প্রধানকে মাথার উপরে নিয়ে যাচ্ছেন, এটা ঠিক না রে ভাই। ডক্টর ইউনূস সেই সময় না ধরলে কেউ থাকতো না, হয়তো সেনা শাসন হইতো, নাহলে ভারতের কোনো দালাল এসে রাষ্ট্র ক্ষমতায় বসতো, এছাড়া কোনো উপায়ও ছিল না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাতে ভারত ষড়যন্ত্র করেও টিকতে পারছে না। এখন আপনারা নামছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে। বিএনপি যেটা বলছে সারাক্ষণ ঠিকই আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা প্রেসারে রাখতে হবে। সেই প্রেসারটা কি আপনারা এই ভাষা এইভাবে? ঠিক না। বিবেচনা করেন, আপনাদের চুলকানি একটু কমান, আপনারা ভারতের মতো চুলকায়েন না। আর আপনারা যেভাবে অর্বাচীন বলা শুরু করছেন, এই লোকগুলা যদি না থাকতো, আমরা যদি না থাকতাম, আপনারা বুকের ভিতর কষ্ট রাইখা, কথা রাইখা মানে ব্রাস্ট হয়ে ফুটে যাইতেন। আমরা আপনাদের মনের কথাগুলো একসময় বলে দিতাম। এই পিনাকি বলে দিত, এই ইলিয়াস বলে দিত, এই কনক বলে দিত, এই বাবু বলে দিচ্ছে, এই নায়েব আলী বলে দিচ্ছে, এমন অনেক অসংখ্য আছে যারা সারাক্ষণ বগর করছে। এখন আমরা সব ফাউল অফসাইড হয়ে গেছি, আর আপনারা পড়ছেন ফ্রড লাইনে। আপনারা কি বালটা ফালাইছেন গত 16-17 বছরে, 15 বছরে? কয়টা কথা বলছেন শেখ হাসিনার বিরুদ্ধে সরাসরি? ভাই একটু দেখান। আমি বাবু অন্ততপক্ষে প্রতিদিন 8 থেকে 10 জনের টকশো শুনি। আপনারা কি ভিডিও আপলোড করেন, কি করছেন, বিগত দিনে শুনেছি, এখনো শুনি। সুতরাং বেশি হাউজা কাউ করে আসলে লাভ নাই। আপনারা একটু থামেন। আপনারা যেভাবে মহাজ্ঞানী হিসেবে জনগণের সামনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করার চেষ্টা করেছেন, এটা কোনোভাবেই অন্ততপক্ষে কাম্য না। তাকে ক্ষমতায় আনছেন, যে সম্মান দিয়ে ক্ষমতায় আনছেন, সে সম্মান দিয়ে আরো কয়েকদিন রাখেন। এখন দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, গ্যাসের সমস্যা হয়ে গেছে। কি দ্রব্যমূল্যের দাম বাড়ছে? এই রোজার মধ্যে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় না থাকতো, অন্য কেউ থাকতো, তাইলে আপনার পেঁয়াজ কিনা খাইতে হইতো 800 টাকা কেজি থেকে 1400 টাকা কেজি। এখন আপনি সেই পেঁয়াজ কিনেন কয় টাকা? হিসাব করেন। কাঁচামরিচ কিনেন কয় টাকা? চাল কিনেন কয় টাকা? হিসাব নিকাশ করে বুঝে শুনে কথাবার্তা বলেন। শুধুমাত্র বিতর্কের খাতিরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করেন। ঠিক তেমনইভাবে ওয়াকারুজ্জামানকেও বিতর্কিত করুক, আমিও করছি বা করি বা বলি, সেটাও ঠিক না। এই জায়গায় সবারই ব্যালেন্স করে কথাবার্তা বলতে হবে। প্রত্যেকের ভুলটা ধরায় দেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি কোনো চুরি করে থাকে, সেই চুরিটা ধরায় দেন।
আন্তাজি খালি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলেন। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে আশা করতেছি। লিখতে পারেন আপনার মন্তব্য কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।